নমস্কার বন্ধুরা, শুরু করছি ডাক্তার শ্যামল চক্রবর্তীর লেখা শরীর ঘিরে কুসংস্কার বইটি থেকে চতুর্থ পর্ব গল্প কুকুর বিড়াল জলাতঙ্ক। সেবার রাহুলদা হোস্টেল থেকে এলো আমার সঙ্গে বাড়িতে। আমি সবে পাশ করে ইন্টার্ন, রাহুলদা মেডিসিনের হাউস স্টাফ। লক্ষ্মী পুজো কাছেই, চাঁদের আলোয় ভাসছে চারপাশটা। আমরা বাড়িতে পৌঁছনোর একটু বাদেই বিখ্যাত সেই ঝোলাটা কাঁধে ঝুলিয়ে এসে হাজির সোনা দাদু। দাদুর সেই বিখ্যাত হাসিটা কেমন যেন ম্লান ঠেকলো আমার চোখে। জিজ্ঞাসা করতেই দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলিস না, টাটানগরে আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী সুমতবাবুর ছেলেটা মারা গেল জলাতঙ্কে। 18 বছরের টগবগে একটা ছেলে, ভাবা যায়? রাতে খাওয়া দাওয়ার পর আমি, দাদু আর রাহুলদা চলে গেলাম ছাদে। জ্যোৎস্না আর শিউলি ফুলের হালকা গন্ধ মিলেমিশে বড্ড মায়াবী করে তুলেছে রাতটাকে। বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম আমরা। নীরবতা ভাঙলেন দাদু। আচ্ছা বলতো, এত সুন্দর পৃথিবী ছেড়ে কত শত মানুষকে অকালে চলে যেতে হচ্ছে আজও, বিজ্ঞানের এই চরম উন্নতির যুগেও, কেন? রাহুলদা বলল, আসলে দাদু, এর জন্য দায়ী মানুষের অজ্ঞতা, সচেতনতার অভাব আর অবশ্যই নানা বিষয়ে হাজারটা কুসংস্কার। ঠিকই বলেছ ভাই, তা নইলে সুমতবাবুর মতো একজন শিক্ষিত লোক কিভাবে একটা মাত্র দাঁত ফুটেছে বলে রাস্তার কুকুর কামড়ানোর পরও ছেলেটাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন না? শুধু তাই না, আমাদের কাউকেই বলেননি ছেলেটাকে কুকুরে কামড়ানোর কথা। তুমি তো মেডিসিনের ডাক্তার হচ্ছ, রাহুলদাকে বললেন সোনা দাদু। তুমি একটু বুঝিয়ে বলো তো আমাকে, রেবিস বা জলাতঙ্ক রোগটা কীরকম? জলাতঙ্ক রোগের কারণ রেবিস ভাইরাস, বলল রাহুলদা। কুকুর বা অন্য যেসব জন্তু জানোয়ার এই রোগে আক্রান্ত হয় তাদের লালায় রেবিস ভাইরাস থাকে। রোগে আক্রান্ত কুকুর, বেড়াল বা অন্য জন্তু মানুষকে কামড়ালে মানুষ জলাতঙ্কে আক্রান্ত হতে পারে। তাহলে যে কোনো কুকুর কামড়ালে জলাতঙ্ক হবে না? রোগটা হতে পারে কেবলমাত্র জলাতঙ্কের ভাইরাস শরীরে রয়েছে এমন কুকুর কামড়ালে, তাই তো? ঠিক তাই, বললাম আমি। সোনা দাদু বললেন, আর কোন কোন জন্তু কামড়ালে জলাতঙ্কের ভয় থাকে? নেগড়ে, শেয়াল, বাঁদর, হনুমান, বেড়াল এরকম জন্তু এই রোগ বহন করতে পারে গরু, মোষ, ছাগলের মতো গবাদি পশুও। আর ছুঁচো বা ইঁদুর? এবার উত্তর দিল রাহুলদা। হ্যাঁ, বেজি, ছুঁচো বা ইঁদুর জলাতঙ্কের ভাইরাস শরীরে বহন করতে পারে। এরকম ছোট প্রাণীর কামড় থেকে জলাতঙ্ক হলেও হতে পারে, তবে বেশিরভাগ সময় জলাতঙ্ক রোগটা হয় রোগে আক্রান্ত কুকুর কামড়ালে। কিভাবে বোঝা যাবে বেড়াল বা কুকুর এই রোগটায় আক্রান্ত, জানতে চাইলেন সোনা দাদু। আমি বললাম, কামড়ানোর সময় হয়তো কুকুর এই রোগে আক্রান্ত নয়, কুকুরের শরীরে রোগটায় লক্ষণ দেখা দিল কয়েকদিন পর থেকে। আবার এমনও হয় কামড়ালো এমন কুকুর যার শরীরে রোগটার লক্ষণ রয়েছে কামড়ানোর আগে থেকেই। আক্রান্ত কুকুর বা বেড়ালের মধ্যে অস্থিরতা দেখা দেয়, যাকে সামনে পায় তাকেই কামড়াতে যায় কুকুর বা বেড়াল। খ্যাপা কুকুর বলে গ্রামাঞ্চলে যে কথাটা চালু আছে
তাহলে তার ব্যাপারটা হলো এই, তাই তো? আংশিকভাবে তোমার কথাটা ঠিক। বইতে এমন ঘটনার কথা রয়েছে যেখানে আক্রান্ত ক্ষিপ্ত কুকুর কয়েক ঘন্টার মধ্যে 40 কিলোমিটার পর্যন্ত ছুটে বহু লোককে কামড়েছে। তবে বেশিরভাগ সময় আক্রান্ত কুকুর এত লোককে কামড়াতে পারে না। জলাতঙ্ক হলে যে মৃত্যু প্রায় অনিবার্য, এই তথ্য গ্রামাঞ্চলের মানুষের মধ্যে অদ্ভুত এক নিরাপত্তাহীনতার জন্ম দেয়। কোনো কুকুর একজনকে কামড়ালেই তাকে তাড়া করে মানুষ। ভয় পেয়ে কুকুরটা আত্মরক্ষার জন্য হয়তো আরও 2-1জনকে কামড়ালো, ব্যাস অমনি লোকে ধরে নেয় কুকুরটা খেপে গেছে। এভাবে অনেক কুকুরকে মেরে ফেলা হয় গ্রামে। বাস্তবে এদের অনেকেই জলাতঙ্কে আক্রান্ত নয়। জলাতঙ্কে আক্রান্ত কুকুর বা বিড়াল মানুষকে কামড়ালেই জলাতঙ্ক হবে এমন কোনো কথা নেই বললাম আমি। দেখা গেছে রোগে আক্রান্ত জন্তু জানোয়ারের মাত্র 50% লালার মাধ্যমে মানুষের রোগটা ছড়ায়। রাহুলদাকে থামিয়ে দাদু বললেন, এর কারণ জলাতঙ্কে আক্রান্ত সব জন্তুর লালায় রেবিস ভাইরাস থাকে না। কারোর লালায় ভাইরাস থাকে কম মাত্রায়। যে জন্তু কামড়াচ্ছে তার লালায় যথেষ্ট পরিমাণে ভাইরাস না থাকলে মানুষ রোগটা আক্রান্ত হয় না। তাহলে কুকুর বেড়ালের মতো জলাতঙ্কবাহী জন্তুর লালা শরীরে যথেষ্ট মাত্রায় ঢুকলেই মানুষের রোগটা হয়, ঠিক বললাম? দাদুর প্রশ্নের উত্তর দিলাম আমি, একদম ঠিক। বাহী জন্তুর লালায় 3 থেকে 6 দিন পর্যন্ত ভাইরাস থাকতে পারে রোগের লক্ষণ জন্তুটি শরীরে দেখা দেবার আগে। এই সময় রোগ ছড়ালেও আক্রান্ত কুকুরের আচরণ স্বাভাবিক থাকবে। শুধু অস্থিরতা নয়, আক্রান্ত কুকুর বেড়াল কখনো কখনো খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঝিমিয়ে থাকে দিনরাত, শরীর এলিয়ে শুয়ে থাকে এখানে ওখানে, বলল রাহুলদা। একটা ব্যাপার এখানে বলে রাখা জরুরি, এদেশে এমন একটা ঘটনার কথা জানা আছে যেখানে আপাত সুস্থ কুকুর কামড়ানোর 1.5 মাসের মাথায় একটি বাচ্চা জলাতঙ্কে মারা যায়। 4 বছর পর্যন্ত কুকুরটা দিব্যি স্বাভাবিক রইল। তাহলে ওই কুকুরের যে জলাতঙ্ক রোগ ছিল তার প্রমাণ কি? প্রমাণ ওই 4 বছরে ওই কুকুরের মুখের লালা পরীক্ষা করে 13 বার রেবিস ভাইরাস খুঁজে পাওয়ার ঘটনা। এরকম ঘটনা ব্যতিক্রম হলেও অসম্ভব নয়। ইথিওপিয়াতে 5টি এমন কুকুর রোগ ছড়াতে বেঁচেছিল 6 বছর। ব্যতিক্রম ক্ষেত্রে জলাতঙ্কে আক্রান্ত জন্তু এভাবে আপাত সুস্থ অবস্থাতেও রোগের বাহক বা ক্যারিয়ার হয়ে রোগ ছড়াতে পারে। উত্তর থাইল্যান্ডে সমীক্ষায় দেখা গিয়েছে সুস্থভাবে ঘুরে বেড়ানো জন্তু জানোয়ারের প্রায় 18% জলাতঙ্ক রোগের বাহক। সোনাদাদু বললেন, তাহলে কুকুর বা বেড়ালে কামড়ালে তোমাদের সায়েন্সে যে জন্তুটিকে নজর রাখতে বলে তার ভিত্তি কি? রাহুলদা বলল, আসলে বেশিরভাগ আক্রান্ত কুকুর বেড়ালই ভাইরাস শরীরে ঢোকার 3 থেকে 6 দিনের মধ্যে রোগের উপসর্গ বা লক্ষণে আক্রান্ত হয়। আর যে কোনো কুকুরই তো জলাতঙ্কবাহী নয়, তাই এদেশে এভাবে নজরে রাখতে বলা হয় কুকুরকে বা বেড়ালকে। ধরা যাক 4-5 দিন পরে কুকুর বা বেড়ালের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেল, তখন কামড় খাওয়া মানুষও তো বিপন্ন হবে না? এর উত্তর হলো হবে না। আক্রান্ত কুকুর বা অন্য আক্রান্ত জন্তু সুস্থ কুকুরকে কামড়ালে ভাইরাস শরীরে ঢোকার পর রোগ লক্ষণ দেখা দেয় 3 থেকে 6 দিনে। এই সময়টা হলো ইনকিউবেশন পিরিয়ড।
মানুষের শরীরে লালার মাধ্যমে ভাইরাস ঢোকার পর রোগের উপসর্গ দেখা দেবার এই সময়কাল কমপক্ষে 3 সপ্তাহ। তাই কুকুরকে 10 দিন নজরে রাখার কথা বলা হতো কিছুদিন আগেও। সোনাদাদু একটু পায়চারি করে এলেন চুপচাপ, তারপর আবার এসে বসলেন ছাতে বিছানো মাদুরে। প্রশ্ন তাহলে দুটো। প্রথম প্রশ্ন, এই সময়টা সবচাইতে বেশি কতদিন হতে পারে? দ্বিতীয়, এখন কি তাহলে কুকুর কামড়ালেই ইঞ্জেকশন নিতে বলো তোমরা? এবার আমার পালা। 90% ক্ষেত্রে 20 থেকে 90 দিন হলো কামড় খাওয়া আর রোগের উপসর্গ দেখা দেবার মাঝের সময়কাল। কুকুর কামড়ানোর 3 মাস পরে তাই জলাতঙ্ক সাধারণত আর হয় না। তবে এমন ঘটনার কথাও আছে যেখানে কামড়ানোর 1 বছর পরে জলাতঙ্ক দিয়েছে আক্রান্ত মানুষের শরীরে। এটা অবশ্য ব্যতিক্রম, এরকম ঘটনা ঘটে না বললেই চলে। দাদুর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিল রাহুলদা। এদেশে এখনও কুকুর কামড়ানোর পর 10 দিন নজরে রাখার ব্যাপারটা চালু রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন বাড়ির পোষা কুকুর যে কখনো অন্য কুকুরের সঙ্গে মেশে না বা যাকে নিয়মিত জলাতঙ্কের প্রতিষেধক ইঞ্জেকশন দেওয়া হয়, সেই কুকুর বাদে রাস্তার কুকুরের বেলায় এরকমভাবে অপেক্ষা না করে চিকিৎসা শুরু করে দেওয়াটাই হলো 16 আনা নিরাপদ। পরে কুকুর স্বাভাবিক থাকলে কয়েকদিন পর আর চিকিৎসার দরকার হবে না। রাত হয়েছে অনেক, শিউলি ফুলের গন্ধটা ভারী হচ্ছিল ক্রমাগত। দাদু বললেন, তোরা দুজনেই টায়ার্ড, চল আজ শুয়ে পড়া যাক। শুধু একটা কথা, কামড় বাদে আক্রান্ত পশুর শরীর থেকে অন্য কোনোভাবে সুস্থ মানুষ আক্রান্ত হতে পারে? উত্তর দিল রাহুলদা, হ্যাঁ পারে। যেমন ধরুন, কুকুরের কামড় খেয়ে জলাতঙ্কে আক্রান্ত গরু চেটে দিল এমন কোনো মানুষের হাত যার হাতে কাটাছেঁড়া রয়েছে। ওই কাটা জায়গা দিয়ে গরুর লালায় থাকা ভাইরাস ছড়িয়ে আক্রান্ত হতে পারেন মানুষটা। হবেনি এমন কোনো কথা নেই, হতে পারেন। তাছাড়া গুহাবাসী মানুষ আক্রান্ত বাদুড়ের বা অন্য জন্তুর লালায় থাকা ভাইরাস নিঃশ্বাসের মাধ্যমে টেনে আক্রান্ত হতে পারেন। ত্রিনিদাদে এরকম ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এদেশে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তত্ত্বগতভাবে আক্রান্ত মানুষ সুস্থ মানুষকে কামড়ালেও সুস্থ মানুষের শরীরে রোগটা দেখা দিতে পারে। দাদু বললেন, আর বেশি হজম হবে না আজ, চলো শুয়ে পড়া যাক। পরদিন সকালে মায়ের হাতের আলুর পরোটা আর চা খেয়ে উঠতে না উঠতেই এসে পড়লেন প্রমথ জ্যাঠা। খুশির ঝিলিক বয়ে গেল সোনা দাদুর চোখে মুখে। ভালো সময় এসেছেন প্রমথবাবু। একে আলুর পরোটা, তার ওপর দুটো ডাক্তার। বিগলিতে হেসে মঙ্গলা মাসির হাত থেকে আলুর পরোটার প্লেটটা নিয়ে খেতে শুরু করলেন জ্যাঠা, তাড়িয়ে তাড়িয়ে। পরোটা শেষ করে তাকালেন দাদুর দিকে। কিছু আলোচনা হইতেছিল নাকি? হ্যাঁ, জলাতঙ্ক। চায়ের কাপে সবে চুমুক দেওয়া জ্যাঠা বিষম খেলেন। জলাতঙ্ক সর্বনাশা রোগ, একবার কুত্তায় কামড়াইলে আর রক্ষা নাই। আমাগো দেশে একজনরে কুত্তায় কামড়ানোর 20 বছর পরে লোকটা মরছিল জলাতঙ্ক হইয়া। দাদু আমার দিকে তাকালেন অর্থপূর্ণ চোখে। আমি রাহুলদাকে ফিরিয়ে দিলাম সেই দৃষ্টি। রাহুলদার সঙ্গে জ্যাঠার আলাপ করিয়ে দিতেই রাহুলদা বলে বসল, এরকম হয় না, এরকম ঘটনাগুলো গুজব ছাড়া অন্য কিছু নয়। কোনটা গুজব? আমার বাবার মুখে শুনছি ওই মানুষটার কথা,
বাবাই ভুল করেছে কও। ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে তাড়াতাড়ি হাল ধরলেন সোনা দাদু। না না, তা কেন হবে? উনিও হয়তো শুনেছেন। ডাক্তাররা বলছেন কুকুর কামড়ের 3 মাস পরে জলাতঙ্ক হওয়া ঘটনা হয়তো কোটিতে একটা বা তার কম। রাহুল দাদুভাই তাই বলতে চাইছে। ঘুম মেরে চুপচাপ চা খেতে লাগলেন প্রমোদ জ্যাঠা। আর কুকুর কামড়ালেই জলাতঙ্ক হয় না জ্যাঠা। যে কুকুর কামড়াচ্ছে তার শরীরে রোগটা থাকলে তবেই রোগটা হতে পারে। তাও সবার হবে না, হবে যারা এরকম কামড় খাচ্ছে মোটামুটি তাদের অর্ধেকের। কেন বাকি গো হইব না কেন? কারণ জলাতঙ্ক হতে গেলে যতটা ভাইরাস শরীরে ঢোকা দরকার তা না ঢুকলে রোগ হওয়া সম্ভব নয় বলেই দাদু চলে গেলেন অন্য প্রসঙ্গে। আচ্ছা রাহুল, কুকুর কামড়ানোর পর জায়গাটাকে জল দিয়ে ধুতে বলো তোমরা ডাক্তাররা, এর কারণটা কি? ক্ষত থেকে ভাইরাস যতটা সম্ভব ধুয়ে বার করে দেওয়া। ঠিক তাই, সবচাইতে ভালো ব্যবস্থা কুকুর বেড়াল কামড়ানোর সঙ্গে সঙ্গে সাবান জল দিয়ে হাতটাকে ভালোভাবে ধুয়ে ফেলা। সাবান না পেলে কলের জলে 5 মিনিট ধরে জায়গাটাকে ধুলেও কাজ দেবে। সঙ্গে সঙ্গে ধুতে পারলে জলাতঙ্কবাহী জন্তু কামড়ালেও শরীরে জলাতঙ্ক দেখা দেবার আশঙ্কা প্রায় 80% পর্যন্ত কমিয়ে আনা যায়। এই ব্যাপারটা সবারই জানা দরকার। প্রমোদ জ্যাঠা গলা খাঁকারি দিয়ে বললেন, পাগলা কুত্তায় কামড়াইলে জলাতঙ্ক হইবই। সোনাদাদু বললেন, হতে পারে যদি সত্যি সত্যি শরীরে জলাতঙ্ক রোগ দেখা দেবার কারণে কুকুরটা অনেককে কামড়াতে থাকে। তবে কুকুর লেজে পা পড়লেও কামড়ায় নিরাপত্তা বিঘ্নিত হলেও বা অন্য আরও অনেক কারণে। কোনো কুকুর দুম করে একজনকে কামড়ে দিলেই তাকে পাগলা কুকুর বলে ধরে নেওয়া চলবে না। আমি বললাম, সত্যি সত্যি রোগের কারণে পাগলামো দেখা দিয়ে কামড়ালেও মাত্র 50% ক্ষেত্রে রোগটা হতে পারে, তার বেশি নয়। তাহলে বোঝা যাচ্ছে কুকুর কামড়ালেই জলাতঙ্ক হবার ভয়ের কোনো ভিত্তি নেই। প্রমোদ জ্যাঠা বলে উঠলেন, শরীরে বিষ হইল কি না তা জাননের নানা উপায় আছে। আমাগো দেশে একজন আছিল যে হাত চাইলা কইয়া দিত বিষ হইছে না হয় নাই। দেবীপুরে এক গুণিন আছে যে মন্ত্র পইড়া গুড় বা কলা খাওয়াইয়া দিলে বিষ হইলে নাইমা যায়। আমি আর থাকতে না পেরে বলে ফেললাম, আরও আছে জ্যাঠা, এক বাটি জলে কামড় খাওয়া মানুষের মুখ দেখলে বিষ থাকলে মানুষের বদলে কুকুরের মুখ দেখা যায়। মন্ত্র পড়ে নখের দিকে তাকালে বিষ হওয়া মানুষ কুকুর দেখতে পায় নখের আয়নায়। ঠিক কইছ, এরেই তো নখদর্পণ কয়। রানাঘাটে এক কবিরাজ এই ব্যাপারে একেবারে ধন্বন্তরী। রাহুলদা বলে উঠল, এসবই আসলে ধাপ্পা, মানুষকে বোকা বানানোর খেলা। মানুষ সচেতন নয় বলেই এসব কুসংস্কারের এত রমরমা। প্রমোদ জ্যাঠার চোখে মুখে আবার ঘনিয়ে এলো মেঘ। তাইলে কি কইরা বোঝা যাইব বিষ হয় কি না হয়? বিষ নয় জ্যাঠা, ভাইরাস। কুকুর কামড়ানোর পর 10 দিন সুস্থ থাকলে বোঝা যাবে কুকুর রোগে আক্রান্ত নয়। কামড় খাওয়া মানুষের শরীরে ভাইরাস ঢোকার প্রশ্ন নেই। কামড়ানোর পর 10 দিনের মধ্যে কুকুরের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলে কুকুরকে মেরে তার মাথার ভেতরকার কোষে বিশেষ পরীক্ষা করে ধরা যাবে যে
কুকুর জলাতঙ্কে আক্রান্ত হয়েছে কি না। কুকুরের শরীরে রোগ নিশ্চিতভাবে ধরার জন্য এটাই একমাত্র বিজ্ঞানসম্মত পথ। এই পরীক্ষায় ফল নেগেটিভ হলে বোঝা যাবে কুকুর আর যাই হোক জলাতঙ্কে আক্রান্ত হয়নি। যাকে কামড়েছে কুকুর তারও জলাতঙ্কের ভয় নেই, এতটুকু। সোনাদাদু জানতে চাইলেন, কোথায় হয় এরকম পরীক্ষা, কি নাম এই টেস্টটার? রাহুলদা বলল, কলকাতায় বড় বড় ল্যাবরেটরিতে এরকম টেস্ট হয়। টেস্টটার নাম FRA টেস্ট। আচ্ছা, দেখেছি তোমরা ডাক্তাররা কামড়ানো জায়গাটা সেলাই দাও না সচরাচর, কেন বলো তো? সোনাদাদুর প্রশ্নে চমকে উঠল রাহুলদা। আপনি তো অনেক কিছু জানেন দাদু। ঠিকই, এরকম ক্ষতে সেলাই এড়িয়ে চলাটাই নিয়ম। সেলাই করতে গেলে কাটা জায়গায় ছুঁচ ফোটানো ও সুতো বাঁধায় ভাইরাস আরও ভেতরে ছড়িয়ে যাওয়ার ভয় থাকে। যদি অবশ্য কামড়াচ্ছে যে জন্তু তার লালায় ভাইরাস থাকে। সোনাদাদু বললেন, তাহলে প্রমথবাবু অনেক কিছু জানা হলো আজ, কি বলেন? প্রমথ জ্যাঠা তবু হাল ছাড়বেন না। তা তো হইল, তবে শুনছিলাম এক মাইয়া লোক রে কুত্তায় কামড়ানোর পরে তার পেটে খুব ব্যথা হইত। মারা যাওয়ার পর পেট ফাইরা কুত্তার বাচ্চা পাওয়া গেছিল। আমরা মুখ খোলার আগেই উত্তরটা দিলেন সোনাদাদু। মানুষের অলীক ভয় থেকে এসব গল্পকথার জন্ম। কেউই নিজে দেখেনি এরকম ঘটনা, শুনেছে ভূত দেখা যেমন। এরকম কুসংস্কার মানুষকে আধমরা করে দেয়, শরীরে না মারলেও মনে মনে আধমরা করে ফেলে। ঠিকই বলেছেন দাদু, কুকুর কামড়েছে 1, 2, 5 এমনকি 10 বছর আগে এমন লোকও হাসপাতালে এসে বলেন তার শরীরে বিষ হয়েছে, ইঞ্জেকশন চাই তার। আসলে বাটিচালা বা নখদর্পণের মতো বুজুর্গি মনে অকারণ আতঙ্ক তৈরি করে মনটাকে একেবারে দুর্বল করে দেয়। এদের মন দুর্বল হওয়ার আরও মাথা ঘোরে, কারো বা গা গুলায়, কারো বা খিদে তেষ্টায় 12টা বাজে। মূল কারণটা শরীর নিয়ে সচেতনতার অভাব, অশিক্ষা। যে অশিক্ষার অন্ধকার গলে ভুল ধারণা আর কুসংস্কারগুলো গেঁথে যায় মনের গভীরে। মনের দুর্বলতার কারণেও সত্যি হয়তো এমন মানুষ ভুগতে শুরু করলেন শরীরের নানা উপসর্গে। এমন কেস হাসপাতালে প্রচুর পাওয়া যায়। সোনাদাদু বললেন, কোথায় পড়ে আছে দেশটা ভাবো। একদিকে লিথোট্রিপসি, লেজার সার্জারি, অন্যদিকে বাটিচালা, নখদর্পণ, কুকুরের বিষ নামাতে মন্ত্র পড়া, গুড় বা কলা খাওয়ানোর বুজরুকি। প্রমথ জ্যাঠা বলে উঠলেন, ঘোষপুকুরে পীরতলায় একজন এইরকম গুড় পড়া খাওয়ায় কুকুরের বিষ নামাইত। একটা দুটো জায়গায় নয়, কুসংস্কারে ঘাড়ে বসে থাকায় এরকম হাজারটা বুজরুকি চলছে গোটা দেশ জুড়ে, বিশেষ করে গ্রামে গঞ্জে, এই আধুনিক ভারতেও। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সোনাদাদুর বুক থেকে। সেদিন বিকেলের আড্ডায় প্রমথ জ্যাঠা এলেন না। আড্ডাটা জমছে না তেমন। প্রতিবেশীর ছেলের আকস্মিক মৃত্যুতে সোনাদাদুর মনটা কেমন যেন ভার ভার তখনও। চল একটু বেরিয়ে আসা যাক, মাথায় অক্সিজেন ঢুকবে। সোনাদাদু বলতেই তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দাদু বললেন, রাহুল, মানুষ সচেতন না হলে সরকারি বেসরকারি কোনো স্বাস্থ্য পরিষেবা দিয়েই জলাতঙ্কের মতো যন্ত্রণাদায়ক মৃত্যুকে ঠেকানো যাবে না।
ঠিক বললাম? রাহুলদা কিছু বলে ওঠার আগেই শুনতে পেলাম মুখুজ্জেমশাইয়ের গলা। যন্ত্রণা, মৃত্যু, কি ব্যাপার বলুন তো কল্যাণবাবু? এলেন কবে? মুখুজ্জেমশাই যে কখন পিছন থেকে এসে দাঁড়িয়ে পড়েছেন খেয়ালই করিনি আমরা। দাদু একটু হাসলেন। এসেছি কাল রাতে, এখন বেরিয়েছি হাঁটতে, সঙ্গে একটা নয় দুটো ডাক্তার, বলে রাহুলদার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। কেমন যেন দার্শনিক হয়ে গেলেন আমাদের সোনা দাদু। মুখার্জিবাবু, দুঃখ আর যন্ত্রণা তো মানুষের জীবনে থাকবেই। কোনো এক শিল্পী যেন বলছিলেন, সুখ সে তো অলীক কল্পনা, স্বপ্ন। যন্ত্রণা আর কষ্টটাই একমাত্র বাস্তব। দুঃখ থাক, ক্ষতি নেই, তবে অকারণ দুঃখ, অকারণ যন্ত্রণা কেন থাকবে? কেন দেশের মানুষের একটা বড় অংশ আজও খাদ্য, বস্ত্র, পরিধান, আশ্রয় আর সুস্থতার ন্যূনতম ব্যবস্থাটুকু থেকেও বঞ্চিত হবে? সিরিয়াস হবার বদলে পিক করে হেসে ফেললেন মুখুজ্জেমশাই। ভোটে দাঁড়াবেন নাকি কল্যাণবাবু? দাদু যেন লজ্জা পেলেন একটু। আরে না না, মনে এলো তাই বললাম। আমরা রেবিসে মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা বলছিলাম। তাহলে তো ভালো সময় দেখা হয়ে গেল। আমাকে সঙ্গী করতে আপত্তি না থাকলে আমিও যাব। সোনাদাদু বললেন, ভালোই তো, চলুন গঙ্গার পাড়ে বসবো আমরা। হাঁটতে হাঁটতে দাদু এগোলেন মুখুজ্জেমশাইয়ের সঙ্গে সামনে, আমি আর রাহুলদা সামান্য পিছনে। সন্ধে হয়নি তখনও। গঙ্গার পাড়ের স্ট্যান্ডে বেশ ভিড়। ফাঁকা বেঞ্চ খুঁজতে খুঁজতে হঠাৎই দাদু একটা বেঞ্চে আবিষ্কার করলেন চিত্তখুড়োকে। আরে আছেন কেমন? বলে দাদু জড়িয়ে ধরলেন চিত্তখুড়োর হাত দুটো। খুড়োকে একরকম উঠিয়েই নিয়ে এলেন দাদু। ভিড় এড়িয়ে আমরা 5 জন বসলাম একটা ফাঁকা কংক্রিটের বেঞ্চে। গরম গরম বাদাম ভাজা কিনে বাদামের ঠোঁয়াটা মাঝখানে রাখতেই আমরা তুলতে লাগলাম টপাটপ। দাঁতগুলান সব গেছে। আগে কত খাইছি ভাজাভুজি, অহনার এইসব কিছু প্যাটে ঢোকে না। বাদাম ভাঙার আওয়াজ শুনতে শুনতে বিলাপ করে উঠলেন চিত্তখুড়ো। দাদু ফিরে এলেন মূল কথায়। মুখার্জিবাবু, আমার প্রতিবেশীর এক ছেলে কুকুরের কামড় খেয়েও মিনিমাম ট্রিটমেন্ট পর্যন্ত না করে মারা গেছে কয়েকদিন আগে। সেই সূত্রে আমি কাল থেকে এই 2 ডাক্তারের কাছে জেনে নিচ্ছি রোগ বৃত্তান্ত। আচ্ছা, এই যে বলে কামড়ানোর পর কুকুরকে 10 দিন খেয়াল রাখতে, এর ব্যাপারটা কি? মুখুজ্জেমশাই জানতে চাইলেন। রাহুলদা বলল, সব কুকুরই তো আর জলাতঙ্কের ভাইরাস বহন করছে না, করছে সামান্য কিছু কুকুর। তাই কামড়ানোর পর প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে 10 দিন লক্ষ্য রাখতে বলা হয় যে কুকুরটার শরীরে রেবিসের কোনো উপসর্গ দেখা দেয় কি না। দেখা দিলে রোগীকে অ্যান্টি রেবিস ভ্যাকসিন শুরু করতে হবে। কুকুর 10 দিন পর্যন্ত সুস্থ থাকলে ভ্যাকসিন না নিলেও ক্ষতি নেই। কুকুরের জলাতঙ্ক হলে এত পরে ভ্যাকসিন শুরু করে কামড় খাওয়া মানুষটা বাঁচবে? বাঁচবে। তার কারণ কুকুরের শরীরে রেবিস ভাইরাস ঢোকার পর রোগের লক্ষণ বা উপসর্গ দেখা দেয় 3 থেকে 6 দিনে। মানুষের বেলায় এই সময়টা 20 থেকে 90 দিন। ঘুরতে ঘুরতে এসে হাজির হয়েছেন প্রমথ জ্যাঠা। বসবো না করেও বসলেন। বলা যায় চিত্তখুড়োই বসালেন। আরে বউ, 2 খান পাশ দেওয়া ডাক্তার, এইভাবে জাননে সুযোগ আর আইব না। কলসির আদা চা হাঁকছিল একটু দূরেই। দাদু ডাকলেন চাওয়ালাকে। সবাই এক ভার করে আদা চা খেয়ে বেশ চনমনে হলাম আমরা। প্রমথ জ্যাঠা বলে উঠলেন, আচ্ছা, কুকুরের জলাতঙ্কের লক্ষণ কি হইব?
এরকম লক্ষণ হতে পারে দু ধরনের। ডাম্ব র্যাবিস বা ডাম্ব র্যাবিসে কুকুর মানুষকে এড়িয়ে চলে, কোনায় ঘুপচিতে চুপচাপ শুয়ে ঝিমোতে থাকে, খাবার দিলে এড়িয়ে যায়, আস্তে আস্তে ঝিমোতে ঝিমোতে কয়েকদিনের মধ্যেই মরে যায় কুকুরটা। ফিউরিয়াস র্যাবিসে আক্রান্ত কুকুর কাউকেই ভয় পায় না, উত্তেজিত অবস্থায় পাগলের মতো ছুটতে থাকে, কখনো কখনো সামনে যাকে পায় তাকেই কামড়ায়। এরকম অবস্থায় 2-3 দিন থাকার পর শরীরে সর্বাঙ্গে পক্ষাঘাত দেখা দিয়ে চেতনা হারিয়ে মরে যায় কুকুরটা। আর মানুষের বেলায় সুমতবাবুর ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাবার আগে পাখার হাওয়া শরীরে লাগলেই ছেলেটা কেমন আতঙ্কিত হয়ে পড়ত। দাদুর প্রশ্নের উত্তরটা এলো রাহুলদার কাছ থেকেই। রেবিসে আক্রান্ত মানুষের এরকম হাওয়া আতঙ্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে বুঝতে হবে রোগটা অবশ্যই রেবিস। প্রথম 3-4 দিন জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, কামড়ের জায়গায় ব্যথা বা চিনচিনে ভাব থাকে অনেকেরই। তারপর দুম করে শরীরে গোটা স্নায়ুতন্ত্রটাই উত্তেজিত হয়ে পড়ে মারাত্মকভাবে। কোনো আওয়াজ, উত্তাপ, শীত, আলো, যে কোনো বাইরের উত্তেজনাই রোগীর পক্ষে অসহ্য হয়ে উঠতে থাকে। রোগটারে তবে জলাতঙ্ক কয় কেন? বলে কারণ প্রথম দিকে জল খেতে চাইলেই রোগীর খাবার গেলার সঙ্গে জড়িত পেশিগুলো তীব্রভাবে সংকুচিত হয়ে গলা দিয়ে অস্বাভাবিক আওয়াজ হতে থাকে। এরকম যন্ত্রণার অনুভূতি রোগী এড়িয়ে চলতে চাইবেই। 2-1 দিন বাদে দেখা যায় শুধু জল খেতে গেলে নয়, জল দেখলে বা জল পড়ার আওয়াজ শুনলেও রোগীর গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বার হতে থাকে। এরকম জলের ভীতি বা হাইড্রোফোবিয়া থাকে বলেই রেবিসের বাংলা প্রতিশব্দ জলাতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। রোগী বেঁচে থাকে কতদিন জানতে চাইলেন সোনাদাদু। রাহুলদা বলল, বেশিরভাগ সময় 3-4 দিন, খুব বেশি হলে 5-6 দিন। হাইড্রোফোবিয়া তীব্র হতে হতেই রোগীর শরীরে প্যারালাইসিস দেখা দিলে রোগী কোমায় চলে যায়, তারপর চলে যায় মৃত্যুর দেশে। প্রমথ যেটা বলে উঠলেন, জলাতঙ্ক হইলে মৃত্যু অনিবার্য জানতাম, অহন লোকে বাঁচে না। একবার রোগটা দেখা দেবার পর চিকিৎসায় রোগটার কষ্ট যন্ত্রণা হয়তো কিছুটা কমানো যায়, বাঁচানো যায় না রোগীকে। রেবিস মানেই এখনো পর্যন্ত সত্যি অনিবার্য মৃত্যু। রাহুলদার কথা শেষতেই আমি বললাম, এখনো পর্যন্ত পৃথিবীতে রেবিসে আক্রান্ত হওয়ার পর মাত্র 3 জন রোগীর বেঁচে থাকার খবর চিকিৎসা বিজ্ঞানের বইতে লেখা আছে। চিত্তখুড়ো বলে উঠলেন, পাগলা কুত্তায় কামড়াইলে যে প্যাটে ইঞ্জেকশন লওনের কথা আগে কইতো, অহন নাকি হেইডায় কাম হয় না। মুখুজ্জেমশাই বললেন, এই দ্বন্দ্বটা আমারও আছে। আজকাল কুকুর কামড়ালেই ডাক্তাররা বেশ কয়েকটা দামি ইঞ্জেকশন নিতে বলেন, অথচ পেটে যে ইঞ্জেকশন দেবার ব্যবস্থা সরকারি হাসপাতালে এখনও তাই দেয়। ব্যাপারটা কি? রাহুলদা বলল, সরকারি হাসপাতালে যে ইঞ্জেকশন দেওয়া হয় তা হলো এনটিভি বা নার্ভাস টিস্যু ভ্যাকসিন। রেবিস ভাইরাসকে ভেড়া স্নায়ুতন্ত্রে ঢুকিয়ে বৃদ্ধি ঘটিয়ে ওই ভেড়ার মগজ থেকে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই ভ্যাকসিন। বলুন তো দাদু, কে প্রথম সফল জলাতঙ্কের ভ্যাকসিন তৈরি করেছিলেন? লুই পাস্তুর কি? এক্সেলেন্ট, বলে উঠলেন রাহুলদা। অনেক কিছু জানেন আপনি দাদু। লুই পাস্তুর প্রথম সফল রেবিস ভ্যাকসিন তৈরি করে
উঠতে পেরেছিলেন 1883 সালে। সে এক বিরাট সাধনার কাহিনী। রাহুল দাই শুরু করলো আবার। নার্ভাস টিস্যু ভ্যাকসিন যথেষ্ট কার্যকরী হলেও এই টিকা পেটে চামড়ার নিচে দিতে হয়। ব্যথা বেদনা জ্বর ফোড়া ছাড়াও সামান্য কিছু ক্ষেত্রে এরকম ভ্যাকসিনে সিরিয়াস কমপ্লিকেশন দেখা দিতে পারে। তাই আরও নিরাপদ আরও কার্যকরী ওষুধের খোঁজ চলছিল বহুকাল থেকে। এখন এরকম সেল কালচার ভ্যাকসিন বাজারে চলেও এসেছে। এগুলোই এখন নানা কারণে বেশি প্রেসক্রাইব করা হয়। ওই যে আগেকার ভ্যাকসিনের সিরিয়াস কমপ্লিকেশনের কথা বললে, সেটা কি জানতে চাইলেন মুখুজ্জে মশাই। রাহুলদা বলল, অন্যান্য সাধারণ কমপ্লিকেশনের পাশাপাশি এরকম সিরিয়াস যে কমপ্লিকেশন হতে পারে তা হলো নিউরো প্যারালিসিস। নার্ভাস টিস্যু ভ্যাকসিন নিয়ে 2000-এ একজন এরকম জটিলতায় আক্রান্ত হতে পারে। প্যারালাইসিস খাইছে বলে উঠলেন চিত্তখুড়ো। প্রমথ জ্যাঠা বললেন, অহন ডাক্তারবাবুরা যে নয়া ভ্যাকসিন লেখেন ওইটা নিলে তো ওই ভয় থাকবো না। থাকবে না তা বলা যাবে না, তবে পেটে নেবার ভ্যাকসিনের চাইতে বাজারের ডাক এমব্রায়ো ভ্যাকসিন এরকম মারাত্মক জটিলতা অনেক কম। 11,000 মানুষ বাজারের ওই ভ্যাকসিন নিলে নিউরো প্যারালিসিস আক্রান্ত হতে পারেন একজন। তবে অ্যালার্জি ঘটিত জটিলতার ভয় আগেকার ভ্যাকসিনের তুলনায় এক্ষেত্রে একই। কমপ্লিকেশনের ভয় তো সব ভ্যাকসিনেই থাকে। বাচ্চাদের ট্রিপল অ্যান্টিজেন দিয়েও ব্যতিক্রমী ক্ষেত্রে জটিলতা দেখা দেয়, এটা থাকবেই। আমার যেটা জানা সেটা হলো রেবিস ভ্যাকসিনের মধ্যে সবচাইতে ভালো ও নিরাপদ কোনটা? সোনাদাদার প্রশ্নের উত্তর দিল রাহুল দা, সবচাইতে নিরাপদ আর কার্যকরী হলো হিউম্যান ডিপ্লয়েড সেল অ্যান্টি রেবিস ভ্যাকসিন। এরকম ভ্যাকসিন বাজারে সহজলভ্য ভ্যাকসিনগুলোর তুলনায় প্রায় 2 গুণ দামি। তাহলে এত কিছু জেনেও এদেশে আগেকার ভ্যাকসিন এত চালু থাকে কিভাবে? মুখুজ্জে মশাইয়ের প্রশ্নটাকে লুপে নিলাম আমি। হিউম্যান ডিপ্লয়েড সেল কালচার ভ্যাকসিনের তুলনায় বাজারে চিক এমব্রায়ো ভ্যাকসিন সস্তা হলেও প্রয়োজনীয় 6টা এরকম এক একটা 100-3-এর ভ্যাকসিন কিনে নেবার ক্ষমতা এদেশের কটা মানুষের আছে? আমাদের মতো গরিব দেশে তাই এখনও নার্ভাস টিস্যু ভ্যাকসিনের মতো পুরনো ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। এই ভ্যাকসিন দিয়ে বহু মানুষকে রেবিসের প্রাণঘাতী রোগের হাত থেকে বাঁচানো যাচ্ছেও। এত ভারী ভারী কথা হজম করতে না পেরেই কি না কে জানে প্রমথ জ্যাঠা বলে উঠলেন, আর 1 রাউন্ড চা হইলে মন্দ হইত না। সমস্যারে বলে উঠলাম আমরা, হোক। ভাঁড়ের আদা চা শেষ করে দাদু পকেট থেকে রূপোর ছোট ডিবেটা বার করে সবাইকে লবঙ্গ দিলেন একটা করে, নিজেও নিলেন। কঠিন কঠিন কথা শোনা হলো, এবার সহজ কথাগুলো জেনে নেওয়া যাক। এবার শুনব কোন কোন ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া আবশ্যিক, না নিলে চলবে না। রাহুলদা বলল, যদি কামড়ানোর 10 দিনের ভেতর কুকুরের শরীরে রেবিসের লক্ষণ দেখা দেয় বা কুকুরটা রেবিসে মারা যায়, এই সময়ের মধ্যে কুকুরকে খুঁজে না পেলে বা চিনতে না পারলেও ভ্যাকসিন নিতে হবে। অনেক সময় রাস্তার অচেনা কুকুর কামড়ালে চেনা যায় না ঠিকভাবে। এরকম হলে কুকুর কামড়ানোর প্রাথমিক চিকিৎসার পর যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন শুরু করা দরকার। তাছাড়া হনুমান বাঁদর বা অন্য পোষা নয় এমন বন্য জন্তু কামড়ালে
একটা কুকুর অনেককে কামড়াচ্ছে, এমন অবস্থায় কামড়ালেও ভ্যাকসিন নেওয়া দরকার। সোনা দাদু বললেন, অর্থাৎ কুকুরের রেবিস হলে শুধু নয়, কামড়াচ্ছে যে কুকুর বা জন্তু তার রেবিস নেই এটা প্রমাণ না হওয়া মানেই ভ্যাকসিন নিতে হবে। সাবধানের মান নেই, তাই তো? আমি বললাম, একদম তাই। কুকুর কামড়ানোর সঙ্গে সঙ্গে ভ্যাকসিন শুরু করার ব্যবস্থাটা হলো সতর্কতামূলক চিকিৎসা। আমাদের শাস্ত্রে বলে প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট। মুখুজ্জেমশাই জানতে চাইলেন, বাড়ির পোষা কুকুর কামড়ালেও কি ভ্যাকসিন নিতে হবে? রাহুলদা বলল, বাড়ির পোষা কুকুরকে দিন 10 নজরে রাখা সোজা, তবে বাড়ির পোষা কুকুরকে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়ানো থাকলে ওই কুকুরের কামড় থেকে আর যাই হোক জলাতঙ্কে আক্রান্ত হবার ভয় থাকবে না। একটা কথা জানতে ইচ্ছে করছে, বাড়ির পোষা কুকুরের জলাতঙ্ক হবে কি করে? মুখুজ্জেমশাই প্রশ্নটা উত্তর দিলাম আমি। পোষা কুকুর রাস্তা কুকুরের সঙ্গে হরদম মেশে কামড়ও খায়। একেবারে না মিশলে রেবিসে আক্রান্ত কুকুরের কামড় খাবার প্রশ্ন থাকবে না। প্রশ্ন থাকবে না পোষা কুকুরের রেবিসে আক্রান্ত হবারও। কুকুর কামড়ালে আঁচড়ালেও কি জলাতঙ্কের ভয় থাকে? জানতে চাইলেন প্রমথ জ্যাঠা। ভয় থাকে না তা নয়, তবে খুব কম। কুকুর আঁচড়ে দিল কিন্তু রক্ত বার হলো না বা রেবিস হতে পারে এমন সন্দেহজনক পশুর দুধ না ফুটিয়ে খেলেও রেবিসের রিস্ক সামান্য হলেও থাকবে, বলল রাহুলদা। চিত্তখুড়ো বলে উঠলেন, দেশে এক গোয়ালা গরুরে খাওয়াইতে গিয়া গরুর লালা হাতে লাইগা জলাতঙ্কে মারা গেছিল শুনছিলাম, অনেক দিন আগের কথা। আমি বললাম, গরুর শরীরে রেবিস ভাইরাস রয়েছে এমন কোনো জন্তুর কামড় খেয়ে ভাইরাস ঢুকলে গরুর রেবিসে আক্রান্ত হতেই পারে। আর যে গোয়ালা গরুকে খাওয়াচ্ছে তার হাতে কাটাছেঁড়া থাকা অসম্ভব নয়। রেবিসে আক্রান্ত পশুর, এমনকি আক্রান্ত মানুষের লালায় রেবিসের ভাইরাস থাকে। আক্রান্ত মানুষ বা জন্তু জানোয়ারের লালা কাটাছেঁড়ার ভেতর দিয়ে শরীরে ঢুকলে রেবিসে আক্রান্ত হওয়া মানুষের পক্ষে অসম্ভব কিছু নয়। সন্ধে পা দিচ্ছে রাতের দিকে। গঙ্গার ওপারে মায়াবী আলোগুলো তিতির স্রোতে ভেঙে চুরমার হচ্ছে বারবার। লোকজন কমে আসছে চারপাশে। সোনাদাদু রাশ টানলেন আলোচনায়। বেশি রিস্ক থাকে জলাতঙ্কের এমন কামড় খাওয়াগুলোর কথা একটু বলো। রাহুলদা বলল, মাথা, ঘাড়, মুখ, হাতের তালু বা আঙুলে কামড় বা আঁচড় খেলে রেবিসের রিস্ক বেশি। শরীরের যে কোনো জায়গায় কুকুর কামড়ে মাংস খুবলে নিয়েছে এমন হলেও তাই। বুনো অচেনা জন্তুর কামড় খেলে বা শরীরে 5টার বেশি কামড়ানো দাগ থাকলেও রিস্ক বেশি। এরকম হলে কুকুরকে নজরে রেখে দেরি না করে ভ্যাকসিন শুরু করা দরকার। মুখুজ্জেমশাই জানতে চাইলেন, ওষুধের ডোজ কি সবারই এক? আমি বললাম, না, হাসপাতালে যে নার্ভাস টিস্যু ভ্যাকসিন দেওয়া হয় কামড়ের ধরন ও জায়গা অনুযায়ী আর রোগীর বয়স অনুযায়ী তা এক একজনের বেলায় এক এক রকম। এ ব্যাপারে পাস্তুর ইনস্টিটিউটের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। সরকারি হাসপাতালে ডাক্তাররা এই নির্দেশিকা মেনে রোগীর জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন কতটা আর কতদিন ধরে দিতে হবে তা ঠিক করে দেন। রিস্ক বেশি এমন রোগীর ইঞ্জেকশন নিলেও কি রোগটা হতে পারে? দাদুর প্রশ্নের জবাবটা দিল রাহুলদা, হতে পারে, বিশেষ করে পেটে দেওয়া ভ্যাকসিন নেবার পর। এরকম হলে সবচাইতে কার্যকরী চিকিৎসা হলো
রোগীকে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেবার পাশাপাশি অ্যান্টি রেবিস সেরাম দেওয়া। বড় সরকারি হাসপাতালে এরকম সেরাম দেবার ব্যবস্থা থাকে। মুখুজ্যেমশাই বললেন, এখনকার দামি ভ্যাকসিন তো হাতে দেওয়া হলো, এটা দেবার নিয়মটা যদি বলো। আমি বললাম, 1 মিলিমিটার সেল কালচার ভ্যাকসিন রোগীকে নিতে হয়। কামড়ানোর দিনকে 0 দিন ধরে 0, 3, 7, 14 ও 30 দিনের মাথায়। এভাবে 1 মাসে হাতে ডেলটয়েড মাংসপেশিকে 5টা ইন্টারমাসকুলার ইঞ্জেকশন দেবার পর আর একটা বুস্টার দেওয়া যায় 3 মাসের মাথায়। এরকম ইঞ্জেকশন এত দামি, কোনো বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে না কেন? দাদুর প্রশ্নটা লুফে নিল রাহুলদা। ভাবা হয়েছে দাদু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি এ ব্যাপারে যে বিকল্প ব্যবস্থার কথা বলছেন তাতে ভ্যাকসিন চিকিৎসার খরচ 70% কমিয়ে আনা যায়। কীরকম? নড়ে চড়ে বসলেন দাদু। এতে 0, 3 আর 7 দিনে শরীরে 2 জায়গায় ত্বকের ভেতর 1 মিলিমিটারের মাত্র 10 ভাগের 1 ভাগ সেল কালচার ভ্যাকসিন দিয়ে 14 আর 30 দিনে একই ইঞ্জেকশন একই মাত্রায় দিতে বলা হয় একবার। আশ্চর্য, এতে তো খরচ অনেক কমে যাবে। দাদুকে থামিয়ে আমি বললাম, অথচ কাজ হবে একই। তাহলে এরকম একটা নিরাপদ পদ্ধতির কথা প্রচার করা হয় না কেন? ব্যবসার খাতিরে। যেসব ওষুধ প্রস্তুতকারক এসব ওষুধ তৈরি করে বাজারে আনে, তারা চায় না মুনাফা কমুক। তাই এই বিকল্প পদ্ধতিটা আজও থেকে গেছে বইয়ের পাতায়। রাহুলদা বলল, সামান্য কিছু জায়গায় এই পদ্ধতিতে সেল কালচার ভ্যাকসিন দেওয়া হয় এদেশে। কেনিয়া আর থাইল্যান্ডে এই পদ্ধতিতে ভ্যাকসিন দেওয়া চালু আছে। আলোচনায় ইতি টেনে উঠে পড়লাম আমরা। চিত্তখুড়ো বলে উঠলেন, কত কি যে শিখনের আছে, কত কি জানলাম আইজ। হাঁটতে হাঁটতে সোনাদাদু বলে উঠলেন, শেখার কি কোনো বয়স আছে? নেই, আমি তো সারা জীবন ধরেই শিখছি। এই জানা বোঝার শেখার ব্যাপারটা ব্যাপকভাবে চালু হলে ঝেঁটিয়ে বিদায় করা যেত শরীর নিয়ে ভ্রান্ত ধারণাগুলোকে, সংস্কারগুলোকে। রাহুলদা বলে উঠল, তাহলে আর মন্ত্রপুত জল, কলা বা গুড় খেয়ে কুকুরের বিষ নামাতে হতো না মানুষকে। লজ্জায় চুপসে গেলেন প্রমথ জ্যাঠার মুখ। আগে তো আর কেউ এইভাবে বুঝাইয়া দেয় নাই, তাই সকালে কইছিলাম ওইসবের কথা। অখন বুঝলাম ওইসব হইল বুজুরুকি। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর এরকমই গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ।